মৎস্য শিল্পকে এগিয়ে নিতে পরিচয়পত্রের ব্যবস্থা করেছে সরকার, ভোগান্তি করবে জেলে। পর্যটন শিল্পে নতুন মাত্রা হতে পারে মাছ শিকার, আশাবাদী পর্যটন সংশ্লিষ্ট। সমাজ উন্নয়নে কাজ করা তরুণদের পুরস্কৃত করবে ইয়ং বাংলা, দেয়া হচ্ছে সহায়তা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। জেলেদের জীবন জীবিকা ও দেশের মৎস্য শিল্পকে এগিয়ে নিতে জেলেদের জন্য আলাদা পরিচয়পত্রের ব্যবস্থা করেছে সরকার। এতে খুশি উপকূলীয় এলাকার জেলেরা। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন এর ফলে জেলেরা এখন সরকারি সহায়তা পেতে আর ভোগান্তির শিকার হবেন না। সাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই নানা সমস্যায় পড়তে হয় জেলেদের। অনেক ক্ষেত্রে পরিচয় শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে। এমন অসুবিধা হবে না আর। সম্প্রতি জেলেদের নিবন্ধন করে ছবি সম্বলিত বিশেষ পরিচয়পত্র প্রদান করেছে সরকার। এর ফলে জেলেদের খোঁজখবর রাখা যেমন সহজ হবে, তেমনি সরকারি সহযোগিতা তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া যাবে। ক্ষুদ্র জনগোষ্ঠী যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল, আমাদের অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই জেলেদের পরিচয়পত্র প্রদান প্রকল্প গ্রহণ করেছেন। দীর্ঘদিন পরে হলেও ছবিসহ পরিচয়পত্র হাতে পেয়ে খুশি সাধারণ জেলেরা। এতদিন জেলেদের সঠিক পরিসংখ্যান ছিল না সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে, ফলে নানা কাজে সমস্যায় পড়তে হতো তাদের। কার্ডটা দিয়ে আমরা একটা জাইলা এরকম একটা আমরা নদীতে থাকলে একজনে আমাকে সমস্যা করলে আমরা কইতে পারবো যে আমরা অরিজিনাল জেলে। আমরা এই জন্য কার্ডটা পাইয়া খুব আমাকে ভালো হয়েছে। সরকার যদি কোনো অনুদান দেয়, কোনো আমার মেম্বার চেয়ারম্যানদের দরকার না, আমাদের কার্ড নিয়েই আমরা যে ছাড়াই আনতে পারবো। আমাদের সুবিধা অসুবিধা সরকার এটা খুব ভালো করছে আমাদের। এর মাধ্যমে জেলেদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। গভীর সমুদ্রে তার নিজস্ব একটা ঠিকানা হলো, সে যেন না হারায় যায় এবং যে কোনো জায়গায় এটা যদি তার সাথে থাকে, তার এটা যেমনিভাবে আজকে আমাদের নাগরিক আইডি কার্ড আছে, জেলেদেরও একটা ডিফারেন্ট আইডি কার্ড আছে, চিহ্নিত হলো। জেলেদের জীবন জীবিকার নিরাপত্তা ও সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে মৎস্যশিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান। কথা বলছি তার সঙ্গে। মুস্তাফিজুর রহমান, প্রথমেই জানতে চাইব যে এই যে জেলেদেরকে একটা আলাদা পরিচয়পত্র দেয়া হচ্ছে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ, এই পরিচয়পত্রটা আসলে এটার উদ্দেশ্যটা কি, কি কি কাজে আসবে তাদের? ধন্যবাদ। প্রথমেই আমি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মৎস্য সেক্টরে আপনারা জানেন যে ইদানিং আমরা বেশ কিছু সফলতার মুখ দেখছি। আমরা মুক্ত জলাশয়ে মাছ আহরণে আমরা চতুর্থ হয়েছি, ফার্ম ফিশের ক্ষেত্রে আমরা বিশ্বে পঞ্চম। তো এই সবগুলি মিলিয়ে আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের সকল দেশবাসীকে, যে মৎস্য অধিদপ্তরের সাথে সবাই মিলে আমরা কাজ করার প্রেক্ষিতে আমরা এই অর্জনটুকু পেরেছি। এখন এই মাছ যারা আমরা ধরি, আমাদের জলাশয় থেকে যারা মাছ ধরেন, আমাদের বিশাল জেলে গোষ্ঠী, তারা কিন্তু সমাজের মধ্যে মানে দরিদ্রদের মধ্যে দরিদ্রতম, এবং তাদের খোঁজ খবর নেওয়ার মতন কেউ আসলে আমাদের সমাজে থাকতো না। কেউ যদি মারা যেত, কোনো পরিবারের প্রধান একজন জেলে, তার পরিবার হারিয়ে যেত। এই সমস্ত বিষয় উপলব্ধি করে বিগত 2010 সালে আমাদের মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে জেলেদের জন্য একটা সুনির্দিষ্ট পরিচয়পত্র থাকা দরকার, এবং এদেরকে যদি আমরা কোনো সোশ্যাল সেফটি নেটের আওতায় আনতে চাই তাহলে তাদের একটা তালিকা থাকা দরকার। তো এই যে তার একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার ফসল কিন্তু আজকে আমরা জেলেদের পরিচয়পত্র দিতে যাচ্ছি। কেন এটা দিতে চাচ্ছি? যে আমাদের সরকার, মুস্তাফ সাহেব, আমরা আপনার বক্তব্যটি মাঝখানে একটু বাইরে যেতে চাই। আমরা একটি বিষয় একটু কথা বলবো। আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান কার্যালয়ে এসে গেট থেকে ফিরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে কথা বলছি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের সাথে। জনাব শাকিল, প্রথমেই জানতে চাইব যে এই আজকের
পুরো দিনের প্রক্রিয়াটি, অর্থাৎ আপনারা কিভাবে শুরু করলেন, কোনো ধরনের যোগাযোগ হয়েছিল কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে মৃত্যু, যে কোনো মৃত্যু, এটি কখনোই রাজনীতির বিষয় হতে পারে না। মৃত্যু সর্বদাই রাজনীতির ঊর্ধ্বে, এবং এটি বিশ্বাস করেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী আজ যখন বিএনপি নেত্রীর সন্তান বিয়োগের সংবাদ তিনি শুনলেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বিএনপি নেত্রীকে সমবেদনা জানানোর জন্য তার কাছে যাবেন। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের কার্যালয়ের পক্ষ থেকে বিএনপি নেত্রীর কার্যালয়ের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, এবং যোগাযোগ করার পর মাননীয় প্রধানমন্ত্রী আজকে রাতে 8:35, তখন খুব সম্ভবত 8:35-এর দিকে তিনি বিএনপি নেত্রীর কার্যালয়ে যান। এবং মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সমগ্র জাতি দেখেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ তার গাড়িতে বসেছিলেন। তখন বিএনপি নেত্রীর কার্যালয়ের গেট ছিল তালাবন্ধ, এবং তারপর এক সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সে কার্যালয়ের দিকে তিনি কয়েক পা অগ্রসর হয়েছিলেন, কিন্তু কার্যালয়ের দরজা খোলেনি। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন একজন সন্তানহারা মাকে তার সমবেদনা জানাতে। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন রাজনীতির ঊর্ধ্বে মানবতাকে স্থান দিতে। কিন্তু সমগ্র জাতি আজ অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে যে মৃত্যু নিয়েও আজ রাজনীতি হয়েছে। একবারের জন্য সেই কার্যালয়ের দরজা খোলা হয়নি, গেটের তালা খোলা হয়নি। এবং আমরা সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি সেটি আমরা লক্ষ্য করলাম, মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পর বিএনপি নেত্রীর পক্ষ থেকে তার একজন বিশেষ সহকারী বললেন তিনি নাকি শোক বই নিয়ে ছুটে এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি পাননি। মিডিয়ার মাধ্যমে সমগ্র জাতি দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী যখন সেখানে অপেক্ষমান ভেতরে প্রবেশ করার জন্য, তার সমবেদনা জানানোর জন্য, সে সময়ে সেই বিশেষ সহকারী তিনি তালাবদ্ধ গেটের ওপাশে ছিলেন। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে। তিনি একবারের জন্য তাকে অনুরোধ করার পরেও সে তালা তিনি খুলেননি। তিনি ভিতর থেকে বারবার বলছিলেন দেখা হবে না, মাননীয় প্রধানমন্ত্রী যদি চান তাহলে পরবর্তী সময়ে বিএনপি নেত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করে তারপর আসতে হবে। আপনার মাধ্যমে জাতির কাছে আমার প্রশ্ন, এটি কেমন রাজনীতি? রাজনীতির প্রসঙ্গ যদি আমরা বাদ দিই, এটি কোন ধরনের শিষ্টাচার? রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় কোন ধরনের শিষ্টাচারের সংজ্ঞায় এই বিষয়টি পড়ে বলে আমার মনে হয় না। এবং আজকে একটি দুঃখের সঙ্গে আমি বলতে হয় যে আজকের এই ঘটনা, অনভিপ্রেত এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে একটি বাজে উদাহরণ হিসেবে থাকবে। মাহবুবুল আলম, আমরা আপনার কথা প্রসঙ্গে বলছি যে শিমুল বিশ্বাস বলেছিলেন যে তিনি একটি শোক বই নিয়ে আসছিলেন। তো এই ব্যাপারটির কি প্রতিক্রিয়া জানাবেন যে প্রধানমন্ত্রী সেখানে কিভাবে, ধরেন শোক বই যদি নিয়েও আসা হতো তাহলে সেখানে প্রধানমন্ত্রী আসলে কিভাবে একটা পথে দাঁড়িয়ে, গেটের বাইরে দাঁড়িয়ে তিনি শোক প্রকাশ করবেন শোক বইতে? এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনি যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানগত মর্যাদা চিন্তা করুন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কোনোভাবেই রাস্তায় দাঁড়িয়ে একটি শোক বইয়ে স্বাক্ষর করা সম্ভব না। এরপরও তর্কের খাতিরে আমরা ধরে নিই যে তিনি যদি, শিমুল বিশ্বাস যদি শোক বই নিয়ে আসতেন, বঙ্গবন্ধুর কন্যা রাজনীতিকে উনি কখনোই মানবতার উপরে স্থান দেন না, মানবতাকে উনি রাজনীতির উপরে স্থান দেন। হয়তো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি শোক বইতে স্বাক্ষর করতেন, কিন্তু প্রশ্নটি হলো সমগ্র মিডিয়া সেখানে ছিল, সমগ্র ইলেকট্রনিক মিডিয়া সেখানে ছিল, প্রিন্ট মিডিয়া সেখানে ছিল। একটি মিডিয়া দেখাতে পারবে, একটি মিডিয়া বলতে পারবে যে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানকালীন সময়ে শিমুল বিশ্বাস সাহেব গেট থেকে বেরিয়ে শোক বই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এসেছিলেন বা আসার চেষ্টা করেছিলেন? এই প্রশ্নটি আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি সমগ্র জাতিকে করতে চাই। তাহলে এই যে তার যে দাবি, এই দাবিটিকে আপনি কিভাবে দেখছেন? এই দাবিটি সম্পূর্ণভাবে একটি মিথ্যাচার, একটি সম্পূর্ণ রাজনৈতিক খেলা, এবং খুবই দুঃখ লাগে যে একটি মৃত্যুকে নিয়ে যখন একটি দল বা সেই দলের নেতারা এ ধরনের একটি রাজনৈতিক খেলায় মত্ত হয়ে যান। মাহবুবুল আলম, এরপরে যদি সত্যি আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে খালেদা জিয়া অসুস্থ, সুস্থ হলে কোনো যোগাযোগ যদি তারা করে তাহলে আপনাদের প্রতিক্রিয়া কি হতে পারে? একজন সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে একটি প্রশ্ন আপনার মাধ্যমে রাখতে চাই
আজকে যদি আমি মারা যাই, আপনি যদি সমবেদনা জানাতে আমার বাড়িতে আসেন এবং আমার মা অথবা আমার স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, নিশ্চয়ই আমার সন্তান তার গেট বন্ধ করে দেবে না, বা আমার কর্মচারীরা বা আমার কলিগরা তারা গেট বন্ধ করে দেবে না। তারা তো অন্তত আপনাকে ভেতরে প্রবেশ করার সুযোগ দেবে আপনার সহানুভূতি জানানোর জন্য। যারা মাহবুবুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মাহবুবুল হক শাকিল আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। তিনি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আসলে তাকে ভেতরে যেতে দেওয়ার অনুমতি দেয়া হয়নি। সেই প্রসঙ্গে আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। মুস্তাফিজ সাহেব, আমরা কথা বলছিলাম মাহবুবুল হক শাকিলের সঙ্গে। তো এই বিষয়টি আজকের দিনের একটি ঘটনা, যেতেই হলো আপনাকে একটু এই বিষয়টা। কিন্তু আমরা আবার জেলেদের ওখানে ফিরে যেতে চাই যে জেলেদের জীবনযাত্রা নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনার অংশ হিসেবে এই পরিচয়পত্রটি আপনারা করেছেন? হ্যাঁ, মানে আমি আগেই বলেছি যে আমাদের এই জেলে গোষ্ঠীটা হলো দরিদ্রদের মধ্যে দরিদ্রতম। এখন এদের কাছে যদি সরকারের সেফটি নেটের কোনো সুযোগ পৌঁছাতে হয় তাহলে এদেরকে চিহ্নিত করা দরকার। কারণ যখন সরকার কোনো সহায়তা এই জেলেদের কাছে দেয়, আপনারা জানেন যে এখন অনেক জেলেদেরকে আমরা অনেক ধরনের সহায়তা দিচ্ছি। এই সহায়তাটা যখন আমরা দিতে গিয়েছি এর আগে, খাদ্য সহায়তা বলুন কিংবা যন্ত্রপাতি সহায়তা, জেলের জাল সরঞ্জামাদির সহায়তা, এই সহায়তা যখন দিতে চেয়েছি তখন আমরা অনুধাবন করেছি যে প্রকৃত জেলেদের কাছে কিন্তু সেটা পৌঁছানো সম্ভব হয় না। কারণ তাদেরকে যখনই কোনো সুবিধার কথা সরকার ঘোষণা করেন তখন সেই সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু জেলেদের চাইতে অনেক উঁচু কণ্ঠস্বরের লোকজন তখন থাকে। এই জন্য আমরা চিন্তা করলাম তাদের কাছে যদি আমরা একটা কার্ড দিতে পারি এবং তখন আমরা নিশ্চিত করতে পারবো যে সেই যার কাছে আমরা এই সুবিধাটা পৌঁছাতে যাচ্ছি সে একজন প্রকৃত জেলে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, আমি কক্সবাজারে কয়েকদিন চাকরি করার সুযোগ হয়েছিল। কক্সবাজারে আমাদের যে আন্তর্জাতিক সীমানা, সেখানে কোনো কিন্তু বর্ডার লাইন বলে কোনো কাঁটাতারের বেড়া কিংবা কোনো কিছু দেওয়া হয়নি। একজন জেলে খুব স্বাভাবিকভাবেই নিজের অজ্ঞাতে কিংবা কোনো ঝড়ের কবলে পড়ে কিন্তু তারা দেশের বাইরের টেরিটরিতে চলে যেতে পারেন, কিংবা সেই সাগরে যারা জাল ধরছেন, মাছ ধরছেন, তাদের সাথে কিন্তু জলদস্যুও থাকতে পারে। বেশ কিছু ব্যাপার রয়েছে যে কারণে আমরা চিন্তা করেছি যে এই জেলেদেরকে আমাদের চিহ্নিত করা দরকার, এদেরকে একটা নির্দিষ্ট ডেটাবেজের মধ্যে আনা দরকার এবং এদেরকে একটা পরিচয়পত্র দেওয়া দরকার, যে পরিচয়পত্রটা দিয়ে সরকারের কাছ থেকে যত কিছু আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায় তাদের কাছে পৌঁছাতে চেষ্টা করব সেটা যেন প্রকৃত অর্থেই প্রকৃত জেলেদের কাছে পৌঁছায়। সেজন্য এটা আমরা শুরু করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমেই 2010 সালে এটা শুরু হয় এবং 2012 সালে আমরা এই প্রকল্পটা পাশ করতে সক্ষম হই এবং এ পর্যন্ত আমরা প্রায় 13 লক্ষ জেলের নাম আমরা নিবন্ধন করেছি, তাদের নাম আমরা অন্তর্ভুক্ত করেছি এবং এই ক্ষেত্রে আমরা ধর্ম, বর্ণ, গোত্র, তার সামাজিক অবস্থান এগুলো কিছু বিবেচনা করিনি। আমরা শুধু বিবেচনা করেছি তিনি মুক্ত জলাশয়ে মাছ মারেন, সেই মাছ বিক্রয় করেন এবং সেই মাছ বিক্রয় করে তিনি সংসার নির্বাহ করেন। শুধুমাত্র এই ক্রাইটেরিয়াতে তিনি যদি সাকসেসফুল হন তার নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং এই তালিকাভুক্তির পরে তাদেরকে ছবি তোলা হয়েছে এবং এই ছবি তোলা এবং কার্ড তৈরির সামগ্রিক প্রক্রিয়ার সাথে মৎস্য অধিদপ্তরের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি সেটার সহায়তা আমরা নিচ্ছি এবং সেখানে একটা অত্যন্ত শক্ত এবং দৃষ্টিনন্দন কার্ড আমরা দিতে পেরেছি। আমরা 13 লক্ষ জেলের নিবন্ধন আমরা করেছি এ পর্যন্ত এবং ইতিমধ্যেই 8 লক্ষ জেলের আমরা ছবি তুলেছি, 4.5 লক্ষ জেলের কার্ড তৈরি হয়েছে এবং 3 লক্ষ ইতিমধ্যেই কিন্তু আমরা বিতরণ